বাংলা সাহিত্যে কিছু চরিত্র থাকে যারা গল্পের পাতা থেকে বেরিয়ে এসে আমাদের মনে একেবারে গেঁথে যায়। দেবদাস ঠিক তেমনই একজন। দেবদাস। আজ আমরা সেই খুব চেনা দেবদাসের গল্প নিয়েই কথা বলবো, তবে একটু অন্য রকম মোড় থেকে। হ্যাঁ, আমাদের হাতে একটা বেশ বিস্তৃত রূপরেখা এসছে, যেটা একটা দারুণ প্রশ্ন তুলেছে। কি সেটা? প্রশ্নটা হলো, যদি তালছোনাপুরের সেই রাতে পারোর বাড়ির সামনে দেবদাস মারা না যেত, যদি সে বেঁচে ফিরত, তাহলে কি হতো? ও, ইন্টারেস্টিং। একটা বিকল্প ইতিহাস। ঠিক তাই। আর এটা শুধু একটা সাধারণ ভাবনা নয়, এটা লেখা হয়েছে একটা কাল্পনিক সিনেম্যাটিক ডকুমেন্টারির 3টি পর্বের সারাংশ হিসেবে। ও, ডকুমেন্টারি। তার বেশ গভীর অনুসন্ধান করার মতো করে ভাবা হয়েছে। একদম, যেন কেউ সত্যি সত্যি খুঁজে দেখছে দেবদাসের বেঁচে ফেরার পরের ঘটনাগুলো। এটা শুধু দেবদাসের জীবন বদলানোর গল্প নয়, বরং এই বেঁচে থাকাটা পারো, চন্দ্রমুখী, তখনকার সমাজ, এমনকি ব্রিটিশ ভারতের ইতিহাসের ওপরেও কি প্রভাব ফেলতে পারত, তার একটা ছবি আঁকার চেষ্টা করা হয়েছে এখানে। দারুণ একটা কনসেপ্ট। তাহলে আমাদের আজকের আলোচনা এই কাল্পনিক রূপরেখাটা নিয়ে এগোবে। আমরা দেখব এই যে বিকল্প বাস্তবতার কথা বলা হচ্ছে, সেটা কতটা বিশ্বাসযোগ্য লাগে বা কতটা ভাবায় আমাদের। ঠিক। দেবদাসের এই নতুন জীবন, তার দর্শন, সমাজে তার প্রভাব, এই সব কিছু জরুরি দিকগুলো আমরা তুলে আনার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, চলুন গভীরে যাই। প্রথম পর্বের নাম দেওয়া হয়েছে যে মৃত্যু ঘটেনি। এখান থেকেই শুরু করি। বেশ, গল্পের শুরুটা হচ্ছে ঠিক ওই ক্লাইম্যাক্স মুহূর্ত থেকে। রূপরেখায় দৃশ্যটা খুব স্পষ্ট। কুয়াশা ঢাকা রাত, গ্রামের বাইরে রেল লাইনের ধারে, দেবদাস প্রায় নিথর। মূল গল্পের সেই মর্মান্তিক দৃশ্য। হ্যাঁ, কিন্তু এখানেই গল্পটা পাল্টে যাচ্ছে। হঠাৎ সেখানে এক অচেনা সন্ন্যাসী এসে উপস্থিত হন। সন্ন্যাসী? হ্যাঁ, তিনি দেবদাসের শরীরে প্রাণের খুব ক্ষীণ একটা স্পন্দন খুঁজে পান। আর এখানে ইতিহাসের মোড়টা ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। রূপরেখাটা নিশ্চয়ই তখনকার সমাজ, ওই 1920 দশকের বাংলা, ব্রিটিশ ভারত, এই প্রেক্ষাপটটা মনে করিয়ে দেয়। অবশ্যই। জমিদারি প্রথা, কঠোর সামাজিক ভেদাভেদ, শ্রেণীবিভাদ, যেখানে উঁচু ঘরের জমিদার ছেলের সাথে সাধারণ ঘরের মেয়ের ভালোবাসাটা ছিল প্রায় একটা বিপ্লবের মতো। দেবদাস যেন সেই সময়ের সেই ভাঙতে থাকা সমাজেরই একটা প্রতীক ছিল। একদম। আর এখানেই রূপরেখাটা একটা মজার সম্ভাবনার কথা বলছে। দেবদাসের মৃত্যুর খবর হয়তো ছড়িয়েছিল, কিন্তু অনেকের মনেই নাকি একটা সন্দেহ ছিল। সন্দেহ? কিরকম? লোকমুখে নানা গল্প চালু হয়ে যায়। কেউ বলতো দেবদাস আসলে মরেনি, হয়তো দূরে কোনো আশ্রমে চলে গেছে। বাউলের গানে, মেলার গল্পে সে নাকি বেঁচে থাকত। রূপরেখায় একটা কল্পিত কানের লাইনও আছে, দেবদাসে মরেনি সই, মরেনি তো কভু। বাহ, বেশ কাব্যিক। হ্যাঁ, একটা লোককথার মতো বেঁচে থাকা আর কি। তারপর দেবদাসের জ্ঞান ফেরে কোথায়? দেখানো হচ্ছে সে চোখ খুলছে এক শান্ত নিরিবিলি আশ্রমে, কিন্তু তার কিছুই মনে নেই। অতীত পুরোটা মুছে গেছে। স্মৃতিভ্রংশ। হ্যাঁ, কিন্তু শুধু একটা নাম তার মনে আছে, পারো। শুধু পারো? শুধু ওই একটি নাম। সন্ন্যাসী তাকে বলছেন সে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এটা একরকম পুনর্জন্মের মতো। এই স্মৃতি হারানোটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এখানে। হ্যাঁ, এটা একটা দারুণ কৌশল। একদিকে এটা তাকে অতীতের কষ্ট, বংশপরিচয়, সামাজিক চাপ থেকে মুক্তি দিচ্ছে, অন্যদিকে ওই একটাই নাম পারো, সেটাই তার নতুন জীবনের একমাত্র ফোকাস পয়েন্ট হয়ে উঠছে। সে কে, কেন এখানে, কিচ্ছু জানে না, শুধু এই নামটার মানে খুঁজছে। নিজের পরিচয় খোঁজার শুরু এখান থেকেই। ঠিক। কিন্তু দেবদাস যখন নিজের স্মৃতি খুঁজছে, বাইরের পৃথিবী তো আর থেমে নেই। রূপরেখা অনুযায়ী সমাজে কিছু বদল আসছে। হ্যাঁ, কিছু অপ্রত্যাশিত বদল। যেমন পারো, সে আর শুধু জমিদার বাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্দী নয়। সামাজিক বিধিনিষেধের গণ্ডি পেরিয়ে সে নাকি নারী শিক্ষা বা নারীদের অধিকার নিয়ে জনসম্মুখে কথা বলছে, বক্তৃতা দিচ্ছে। পারো? এটা তো মূল গল্পের থেকে একেবারে আলাদা। শুধু পারো নয়, চন্দ্রমুখীর জীবনেও বড় বদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। চন্দ্রমুখী, তার কি হয়? সে নাকি পতিতাপল্লীর অন্ধকার জীবন ছেড়ে বেরিয়ে এসেছে। সেখানকার শিশুদের জন্য একটা স্কুল খুলেছে, আলোর পথে চলার চেষ্টা করছে। বাহ! তার রূপরেখাটা বলতে চাইছে দেবদাসের অনুপস্থিতি বা তার ধরে নেওয়া মৃত্যুটাই হয়তো পরোক্ষভাবে এই 2 নারীর আত্মপ্রকাশে সাহায্য করেছে। হ্যাঁ, অনেকটা সেরকমই ইঙ্গিত। মূল গল্পে যা প্রায় অসম্ভব ছিল, এই বিকল্প পরিস্থিতিতে সেটাই ঘটছে।
সমাজটা একটু হলেও বদলাচ্ছে। তার মানে দেবদাসের নিজের মুক্তি আসছে স্মৃতি হারানোর মাধ্যমে, আর পারো বা চন্দ্রমুখীর মুক্তি আসছে দেবদাসের না থাকা থেকে। বেশ একটা প্যারাডক্স। ঠিক। আর দেবদাস নিজে, সে তো অতীত জানে না, কিন্তু ওই পারো নামটা তাকে তাড়া করে ফিরছে। এই নামের টানই তাকে আশ্রমের গণ্ডি ছাড়িয়ে আবার বাইরের পৃথিবীর দিকে, লোকালয়ের দিকে ঠেলে দেয়। এখানেই প্রথম পর্ব শেষ। হ্যাঁ, প্রথম পর্ব শেষ হচ্ছে এই সাসপেন্স নিয়ে। দেবদাস মৃত্যুকে তো হারিয়েছে, কিন্তু তার আসল যুদ্ধটা এবার শুরু। নিজের পরিচয় খোঁজার যুদ্ধ আর ওই নামের রহস্য ভেদ করার যুদ্ধ। বেশ টানটান একটা জায়গা। এখান থেকে তাহলে গল্প যাচ্ছে দ্বিতীয় পর্বে। শিরোনাম, যে শহর ঘুমায়নি। দেবদাস কি কলকাতায় ফিরছে? হ্যাঁ, রূপরেখা অনুযায়ী বেশ কয়েক বছর কেটে গেছে। দেবদাস এবার কলকাতায় ফিরে আসে। আর তার ফিরে আসাটা নিশ্চয়ই শহরে আলোড়ন তৈরি করে। তুলকালাম যাকে বলে, যে মানুষটাকে সবাই মৃত বলে ধরে নিয়েছিল, সে হঠাৎ চোখের সামনে। কেউ বিশ্বাস করে, কেউ ভাবে অন্য কেউ। খবরের কাগজ, চায়ের দোকান, কলেজের রক, সবখানে তাকে নিয়ে তুমুল আলোচনা। একটা জীবন্ত রহস্য। একদম। রাতারাতি সে এক রহস্যময় সেলিব্রিটিতে পরিণত হয়। আর পারোর সাথে দেখা সেই মুহূর্তটা? অবশ্যই, সেটা এই পর্বের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। রূপরেখায় দেখানো হয়েছে দেবদাস শেষ পর্যন্ত পারোর বাড়ির দরজায় গিয়ে দাঁড়ায়, কড়া নাড়ে। তারপর কি কথা হয় তাদের? সেটা রূপরেখায় কিছুটা রহস্যে ঢাকা রাখা হয়েছে। হয়তো অনেক দিনের জমে থাকা আবেগ, হয়তো ক্ষমা চাওয়া, পুরনো দিনের স্মৃতিচারণ, বা হয়তো একেবারে নতুন কোনো বোঝাপড়ার শুরু। রূপরেখা এই সাক্ষাৎটাকে একটা চূড়ান্ত আবেগঘন মুহূর্ত হিসেবেই দেখিয়েছে, যার ফলাফলটা দর্শকদের কল্পনার উপর কিছুটা ছেড়ে দেওয়া। বোঝা যাচ্ছে। কিন্তু এই ফিরে আসাটা তো শুধু ব্যক্তিগত থাকে না, সংবাদপত্রে ঝড় ওঠে নিশ্চয়ই। ঠিক তাই। কাগজে বড় বড় হেডলাইন, মৃত্যুঞ্জয়ী দেবদাস এ কি প্রেমের অলৌকিক শক্তি, বা বিখ্যাত জমিদার পুত্র বিস্মৃতির রাজ্য থেকে ফিরলেন। রাতারাতে বিখ্যাত। হ্যাঁ, কিন্তু এখানেই রূপরেখাটা গল্পটাকে একটা অভাবনীয় দিকে নিয়ে যায়। দেবদাস শুধু ফিরে এসেই থেমে থাকে না, সে তার এই অদ্ভুত অভিজ্ঞতা থেকে একটা নতুন জীবন দর্শন খুঁজে পায়। আপনি কি ওই দেবদাসিজমের কথা বলছেন? রূপরেখায় শব্দটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এটাই আমার মতে সবচেয়ে চমকপ্রদ অংশ। দেবদাস যে একদিন প্রেমের ব্যর্থতায় নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, সে এখন ইউনিভার্সিটিতে জনসভায় বক্তৃতা দিচ্ছে। কি নিয়ে? ভালোবাসা আর জীবনের নতুন অর্থ নিয়ে। তার মূল কথা, প্রেম মানুষকে শেষ করে না, প্রেম মানুষকে অমর করে। রূপরেখা অনুযায়ী তার এই দর্শনটাই দেবদাসিজম নামে পরিচিতি পায়, যার মূল কথা, ভালোবাসাই ঈশ্বর, ভালোবাসাই মুক্তি। অবিশ্বাস্য। একেবারে 180 ডিগ্রি ঘুরে যাওয়া। যে চরিত্রটা ট্র্যাজিক ব্যর্থ প্রেমের প্রতীক, সে এখন প্রেমের শক্তিতে বিশ্বাসী এক দার্শনিক। হ্যাঁ, কিন্তু এই পরিবর্তনটা কিভাবে হলো? মানে রূপরেখা কি এর কোনো ব্যাখ্যা দেয়? শুধু স্মৃতি হারানো কি যথেষ্ট? রূপরেখা ইঙ্গিত দিচ্ছে এটা শুধু স্মৃতি হারানোর ফল নয়। ওই যে মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসা, আশ্রমের জীবন, নিজের পরিচয় খোঁজার দীর্ঘ পথ চলা, এই সব মিলিয়ে তার মধ্যে একটা গভীর রূপান্তর ঘটেছে। সে ব্যক্তিগত প্রেমের কষ্ট থেকে বেরিয়ে এসে ভালোবাসার একটা সার্বজনীন, ইউনিভার্সাল রূপে পৌঁছেছে। সে কি বলছে এরকম কিছু? হ্যাঁ, সে বলছে যে নিজেকে ভালোবাসতে পারে, সে পৃথিবীকে ভালোবাসতে পারে, আর যে ভালোবাসতে পারে সে কখনো মরে না। এটা তার নিজের জীবন দিয়ে পাওয়া এক উপলব্ধি। শুধু দর্শন নয়, রূপরেখাটা আরও এক ধাপ এগিয়ে বলছে যে এই দেবদাসিজম নাকি তখনকার স্বাধীনতা আন্দোলনেও প্রভাব ফেলেছিল। এটা একটু বেশি কল্পনা মনে হচ্ছে না? হতেই পারে, তবে কল্পনাটা ইন্টারেস্টিং। কিরকম প্রভাব? রূপরেখায় দেখানো হচ্ছে, একদিকে যেমন গান্ধীজির অহিংস আন্দোলন চলছে, তেমনি কিছু মানুষ দেবদাসের কথায় অনুপ্রাণিত হয়ে ভালোবাসায় চূড়ান্ত বিদ্রোহ, এই নীতি নিচ্ছে। তারে নাকি পুলিশের অত্যাচারের সামনে অস্ত্র নয়, ফুল হাতে দাঁড়াচ্ছে। প্রেম দিয়ে হিংসা আর দমনকে আটকানোর চেষ্টা। রাজনীতিতে আবেগের এমন ব্যবহার বেশ অভিনব ভাবনা। সত্যি অভিনব। আচ্ছা, এই পর্বেই পারোর একটা চিঠির কথাও আছে না, যে চিঠিটা সে পাঠায়নি? হ্যাঁ, পারো একটা দীর্ঘ চিঠি লেখে দেবদাসকে উদ্দেশ্য করে, কিন্তু শেষ পর্যন্ত পাঠায় না। সেই চিঠিতে সে তার উপলব্ধির কথা লেখে, যে ভালোবাসা ব্যক্তি বা সম্পর্কের সীমা ছাড়িয়ে যায়, জীবনের বৃহত্তর সত্যের দিকে নিয়ে যায়। সেটাই হয়তো আসল মুক্তি। এই চিঠিটা কি গল্পে কোনো ভূমিকা নেয়?
রূপরেখা অনুযায়ী এই চিঠিটা দেবদাসের কাহিনীকে নিছক একটা প্রেমের গল্প থেকে উঠিয়ে একটা দার্শনিক বা আধ্যাত্মিক স্তরে নিয়ে যায়, যেন পারো সময়ের সাথে সাথে পরিণত হয়েছে। কিন্তু এত খ্যাতি, এত আলোচনার একটা উল্টো দিকও তো থাকে। দেবদাস কি সেই ফাঁদে পড়ে? ঠিক ধরেছেন, রূপরেখা সেটাই দেখাচ্ছে। দেবদাস ক্রমশ বিখ্যাত হতে হতে মানুষের প্রত্যাশার চাপে পিষ্ট হতে শুরু করে। কি রকম? সবাই তাকে ভালোবাসার জীবন্ত প্রতীক হিসাবে দেখতে চায়। সে আর ব্যক্তি দেবদাস থাকতে পারে না, সে হয়ে ওঠে একটা আইডিয়া, একটা দর্শন। তার নিজের কষ্ট, একাকিত্ব, দ্বিধা এগুলো সব ওই খ্যাতির আড়ালে চাপা পড়ে যায়। রূপরেখা এটাকে কিভাবে দেখছে? রূপরেখা এটাকে দেবদাসের দ্বিতীয় মৃত্যুর পূর্বাভাস বলছে। সে শারীরিক মৃত্যু এড়ালেও এই খ্যাতির কারাগারে তার আসল সত্তাটা যেন হারিয়ে যেতে বসেছে। তাহলে দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে এই জটিল পরিস্থিতিতে। দেবদাস এখন জীবন্ত কিংবদন্তি, ভালোবাসার নতুন গুরু, কিন্তু ভেতরে ভেতরে সে আবার একা হয়ে পড়ছে। অমরত্বের স্বাদ পেয়েও যেন স্বাধীনতা হারাচ্ছে। একদম। আর এই জটিলতাই আমাদের নিয়ে যাচ্ছে তৃতীয় এবং শেষ পর্বের ধারণার দিকে, যার নাম অমরত্বের মৃত্যু। অমরত্বের মৃত্যু শিরোনামটাই কেমন স্ববিরোধী। এখানে কি দেখানো হচ্ছে? দেবদাসের শেষ পরিণতি। এখানে দেখানো হচ্ছে দেবদাসকে ঘিরে প্রায় একটা ধর্মবিশ্বাস বা কাল্ট তৈরি হয়ে গেছে। মানুষ তার কথায় মুক্তি খুঁজছে। দেবদাসের প্রেমে পাপ মুক্তি এই ধরনের স্লোগান উঠছে। তার দর্শন প্রচারের জন্য মন্দির বা আশ্রমের মতো কেন্দ্র তৈরি হচ্ছে। সে হয়ে উঠছে ভালোবাসার প্রায় দেবতা। দেবতা, দেবদাস। কিন্তু দেবতা হয়েও কি শান্তি পায় সে? রূপরেখা কি বলছে? না, রূপরেখা দেখাচ্ছে দেবত্ব অর্জনের এই রাস্তা তাকে আরও বেশি একা করে তুলছে। সে খ্যাতির শিখরে, লক্ষ লক্ষ অনুগামী তার, কিন্তু তার ভেতরের মানুষটা তখনও হয়তো সেই হারানো পারকেই খুঁজছে, অথবা নিজের আসল পরিচয়টাই হাতড়ে বেড়াচ্ছে। সে কি সত্যি ভালোবাসার প্রতীক, নাকি নিজের অতীতের যন্ত্রণার এক চিরন্তন বন্দী? একটা গভীর প্রশ্ন। হ্যাঁ, রূপরেখা এখানে একটা জরুরি প্রশ্ন তুলেছে। যখন কোনো মানুষ বা কোনো আইডিয়া দেবত্বের পর্যায়ে পৌঁছে যায়, তখন তার মানসিক অনুভূতিগুলোর, তার দুর্বলতাগুলোর কি আর কোনো দাম থাকে না? দেবত্ব কি আসলে এক ধরনের নির্বাসন? এই সময়ে কি পারোর সেই পুরনো না পাঠানো চিঠিটা আবার খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, বহু বছর পর পারোর সেই চিঠিটা আবিষ্কৃত হয়, আর সেই চিঠিতে যেন একটা ভবিষ্যৎবাণী লেখা ছিল। কি রকম? পারো লিখেছিল, অমরত্বের ধারণাও চিরস্থায়ী নয়, তারও একটা শেষ আছে। হয়তো দেবদাসের এই দেবতাসুলভ খ্যাতি ও একদিন ম্লান হয়ে যাবে, অথবা এই অমরত্বের বোঝাই একদিন তার শেষ ডেকে আনবে। আর তার শেষটা কিভাবে দেখানো হয়েছে? সে কি অসুস্থ হয় নাকি? এখানেই রূপরেখাটা সবচেয়ে কাব্যিক আর রহস্যময় হয়ে উঠেছে। একদিন মঞ্চে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দেওয়ার সময়েই দেবদাস নাকি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য মানে ভ্যানিশ? হ্যাঁ, কোনো অসুস্থতা নয়, কোনো স্বাভাবিক মৃত্যু নয়, হঠাৎ শূন্যে মিলিয়ে যাওয়া। তারপর লোকে কি বলে? কেউ বলে সে আলোয় মিশে গেছে, কেউ বলে সে তার উৎসে ফিরে গেছে। তার দ্বিতীয় চলে যাওয়াটাও প্রথমটার মৃত্যুর মুখ থেকে ফেরার মতোই রহস্যে ঢাকা। তার মৃত্যু কেউ দেখেনি। তার মানে সে কি সত্যি অমরত্ব পেল, নাকি অমরত্বের এই ধারণাটাকেই সে অতিক্রম করে গেল? রূপরেখাটা এই প্রশ্নটাই খোলা রেখেছে, কোনো নিশ্চিত উত্তর দেয়নি। সে এসেছিল যেমন রহস্যময়ভাবে, চলেও গেল সেভাবেই। সে যেন প্রমাণ করে গেল ভালোবাসা যেমন সংজ্ঞার অতীত, তার প্রতীকও কোনো ধরাবাঁধা শেষের মধ্যে আবদ্ধ নয়। এরপর রূপরেখার শেষে কি থাকে? গল্পটা কোথায় গিয়ে শেষ হয়? এরপর কাহিনী এক লাফে ২০০ বছর এগিয়ে যায় ভবিষ্যতের কলকাতা। সেখানে দেবদাসের নামে একটা সংগ্রহশালা তৈরি হয়েছে, দ্য হাউস অফ ইটার্নাল লাভ, মানে শাশ্বত প্রেমের আলোয়। আর সেখানে কি আছে? সেই সংগ্রহশালার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদর্শনী বস্তু হল পারোর সেই না পাঠানো চিঠিটা। ইতিহাসটাকে দেবতা বানায়নি, বরং একটা চিরন্তন প্রশ্ন হিসেবে বাঁচিয়ে রেখেছে। রূপরেখাটা কি অন্য কোনো শেষের কথাও বলে? মানে কোনো বিকল্প ভাবনা? হ্যাঁ, একদম শেষে কিছু ভাবনার খোরাক দেওয়া হয়েছে, যেমন হয়তো অন্য কোনো টাইমলাইনে, অন্য কোনো বাস্তবে দেবদাস আর পারু আজও কোনো নদীর ধারে শান্তিতে আছে, এই সব খ্যাতি, ইতিহাস, সময়ের অনেক দূরে। অথবা দেবদাস হয়তো শেষ পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তিই ছিল না,
সে হয়ে উঠেছে ভালোবাসার সেই চিরন্তন আইডিয়ারই একটা রূপ, যা যুগে যুগে নানা চেহারায় ফিরে আসে। তাহলে এই যে পুরো কাল্পনিক পথ চলা, এর শেষ বার্তাটা কি দাঁড়ালো? শুরুতে প্রশ্ন ছিল দেবদাস না মরলে কি হতো। আর রূপরেখার দেওয়া উত্তরটা হল, সে আসলে মরেনি, কারণ ভালোবাসা মরে না। দেবদাস বেঁচে আছে প্রত্যেকটা সাহসী প্রেমে, প্রত্যেকটা বিরহে, যা মানুষকে শেষ করে না বরং নতুন করে বাঁচতে শেখায়। তার শারীরিক মৃত্যু বা বেঁচে থাকাটা হয়তো শেষ পর্যন্ত অতটা গুরুত্বপূর্ণ নয়, তার প্রতীকী অস্তিত্বটাই অমর। সত্যি বলতে কি, এই বিকল্প কাহিনীটা দারুণভাবে ভাবা হয়েছে। এটা দেবদাসের গল্পটাকে শুধু একটা ট্র্যাজিক লাভ স্টোরি থেকে তুলে এনে অনেক বড় একটা ক্যানভাসে ফেলেছে। ব্যক্তি, সমাজ, বিশ্বাস, রাজনীতি, সময়, অমরত্ব, কত কিছু যে ছুঁয়ে গেছে। হ্যাঁ, এবং এটা দেখিয়েছে যে একটা চরিত্রের বেঁচে থাকা বা মৃত্যু শুধু তার নিজের গল্পটাই পাল্টে দেয় না, তার চারপাশের পৃথিবী, এমনকি ইতিহাসের গতিপথকেও প্রভাবিত করতে পারে। অন্তত কল্পনার জগতে তো পারেই। দেবদাসের এই কাল্পনিক বেঁচে থাকাটা একই সঙ্গে একটা মুক্তি, আবার নতুন এক ধরনের বন্ধন, দুটোই নিয়ে এসেছে। ভালোবাসা, মৃত্যু, খ্যাতি, স্মৃতি, অমরত্ব, এই সব ধারণাগুলো যে কত জটিলভাবে একে অপরের সাথে জড়িয়ে আছে, এই রূপরেখাটা সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করল। ঠিক, একজন মানুষের জীবন বা মৃত্যু কিভাবে একটা মিথ তৈরি করে, আবার সেই মিথটাই বা কিভাবে সেই মানুষটাকে ছাপিয়ে যায়, নিয়ন্ত্রণ করতে শুরু করে, সেটাও খুব পরিষ্কারভাবে উঠে এসেছে এখানে। আর শুধু দেবদাস কেন, আমার মনে হয় যে কোনো কিংবদন্তি চরিত্র বা ধারণার ক্ষেত্রে এটা সত্যি। যখন কোনো কিছু অমরত্বের পর্যায়ে পৌঁছে যায়, তখন তার আসল মানবিক সত্তাটা কি হারিয়ে যায়? অমরত্ব কি সত্যি আমরা যা চাই, নাকি সেটা আসলে এক বিরাট নিঃসঙ্গতার বোঝা? এই রূপরেখাই প্রশ্নগুলো উস্কে দেয়। আর ভালোবাসা, সেটা কি কেবলই ব্যক্তিগত অনুভূতি, নাকি এই রূপরেখার কল্পনার মতো তা সত্যি সমাজ বা ইতিহাস বদলানোর একটা শক্তি হতে পারে? এই প্রশ্নগুলো দর্শকদের ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে। অবশ্যই, এই কাল্পনিক রূপরেখাটা তো কোনো শেষ কথা বলছে না, বরং অনেকগুলো দরজা খুলে দিচ্ছে ভাবনার, বিতর্কের, আরও অনেক নতুন কল্পনার। কিংবদন্তিরা তো এভাবেই বেঁচে থাকেন, তাই না? প্রশ্নের মধ্যে দিয়ে, আলোচনার মধ্যে দিয়ে। হ্যাঁ, আর আমাদের নিজেদের কল্পনার আয়নায়।